সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর বিজয়া, দেওয়ালির আশীর্বাদ সব জানালাম। সকলে আমার গ্রহণ করবেন। আমি খুব খুশি আজ এখানে এসে। আমি তো ভাবিনি মাঝখানে এসে এবারে আমাকে এসব সবাইকার সঙ্গে আলাপ পরিচয় আর এই যে আন্তরিকতা আজকে পেলাম, এর তুলনা নেই। আমার সারা জীবন মনে থাকে। আমি সবাইকে আমার ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা সব জানাচ্ছি বিজয়া, দেওয়ালি। বলছি ওনাকে আমরা পেয়ে সত্যি খুব সৌভাগ্যবান মনে করছি। তো উনি হচ্ছেন সলিল চৌধুরীর স্ত্রী এবং আমাদের সদস্য সমী মুখার্জির স্ত্রী তুলিকা। তুলিকাকে সবাই চেনে, সমীকে সবাই চেনে, তুলিকার মা। ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবারে উনি কিছু কথা অজন্তা হয়তো জিজ্ঞেস করবে। যতটা আমরা ওনার কাছ থেকে শুনতে পারি ততটাই ভাগ্যবান বলে মনে করি। সবাইকে বিজয়া ও শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি মাসিমার সঙ্গে একটু আলাপচারি সেরে নেব। প্রথমেই মাসিমাকে জিজ্ঞেস করছি, মাসিমা আপনার জীবন মানে প্রথম জীবন এবং যৌবনের কথা যেটা কলকাতায় শুরু হয়েছিল আপনি বলেছিলেন, তো সে সম্পর্কে আমাদের কিছু বলুন। কোথায় থাকতেন, কিভাবে সলিল চৌধুরীর সঙ্গে আপনার আলাপ হয়েছে? আমি তো ভবানীপুরে থাকতাম, কলকাতা ভবানীপুরে। আর এর সঙ্গে আলাপ হলো 45-এ। আমার মামার বাড়ি আর এর মামার বাড়ি কোদালিয়া গ্রামে, যেখানে সুভাষ বসে সুভাষ গ্রাম এখন, সেখানে গিয়েছিলাম। এরা আমার মাতুতো ভাইদের বন্ধু, এই সলিল ছিল। তো ওরা আমায় নিয়ে গেল সেখানে, সেখানে দেখে মানে ইয়ে হলো আর কি, হলো। তারপরে কিছুদিন পরে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেব, তো কিছু হেল্পের দরকার ছিল। সেই সুযোগ নিয়ে ও এসে হাজির হলো আমার বাড়ি। তারপরে পড়া, তো তারপরে চললো, ইন্টারভিউ দিয়ে সবসময় আমার মানে হেল্প করেছেন। আর তখনই আলাপ পরিচয় হলো। তারপরে আস্তে আস্তে 52-তে আমাদের বিয়ে হলো। বিয়ের পরে আমি ছিলাম কলকাতাতেই ছিলাম। আর তো কলকাতাতে গণনাট্য সংঘ, যেটা আইপিসিএ, সে তো সবাই জানেন আপনারা। সেখানে তো এরা সব ফাউন্ডার মেম্বার ছিল, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উৎপল দত্ত, আর তারপরে সবাই ছিলেন। তারপরে গাইয়েদের মধ্যে দিগেন মুখার্জি, সুলিন দাসগুপ্ত, আর অনেকে, দেবব্রত বিশ্বাস, এমনকি সুচিত্রা মিত্র, উনিও এই আইপিটিএ উনি গান টান করতেন বা ওদের মানে সব কিছু অনুষ্ঠানে উনি যেতেন। আর আমিও ওই যেতাম, দেখতাম, এই আর কি, ভালো লাগতো। তারপরে হলো কি, বিমল রায় বম্বে থেকে 53-তে কলকাতায় এসেছিলেন। তখন ঋত্বিক ঘটকের সঙ্গে পরিচয় আলাপ হয়। আর সেই সময় রবিকা জামিনের বাংলা ভাষার রিক্সাওয়ালা তখন রিলিজ হয়েছে সবই। তো ঋত্বিকদা বিমলদাকে ওই রিক্সাওয়ালা দেখালেন। দেখে বিমলদার এত ভালো লাগে, উনি তো বম্বে ফিরে এসে টেলিগ্রাম পাঠালেন যে আপনি চলে আসেন তাড়াতাড়ি, আমরা সব রেডি, ছবি আমরা শুরু করবো হিন্দিতে। তো বিয়ের কয়েকদিন পরেই ও চলে এলো, আমি ছিলাম কলকাতায়। তারপরে দিন 10-12 পরে আবার সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ফিরে গেল কলকাতায়। আমি তখন ছিলাম কলকাতায়। তারপরে হলো একটা মজার ঘটনা। তো ফিরে যাবার পরে হঠাৎ আমি ওর পকেট থেকে একটা চিঠি দেখলাম। চিঠিতে একটু মেয়েলি লেখা আর তলায় হাসি। তো দেখে হয়তো কান্নাকাটি করলাম, বললো না, অনেক কিছু বোঝাবার চেষ্টা করলো, হলো না। তো যাই হোক, তারপরে আমি তখন আর্ট কলেজে পড়তাম, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তাম। তো গরমের ছুটিতে আমি বম্বে এলাম। তখন বিমলদার স্টুডিওতে একটা ফাংশন মতো ছিল, তো সেখানে গেছি। তো তারপরে
হঠাৎ সেই সবাইকার সঙ্গে বসে আছি, আর আমাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে গেল, জ্যোতি জ্যোতি শিগগির এসো, তোমার হাসিকে দেখবে এসো। এখন যে চিঠিটাতে ঋষিকেশ মুখার্জি বিখ্যাত এডিটার ছিলেন না বিমল রায়, তিনি চিঠিটা লিখেছিলেন। তো ঋষিদার সঙ্গে এসে বম্বে এসে খুব আলাপ পরিচয় বার্তা হয়েছিল বলে ঋষিদার সঙ্গে ঋষিদার বাড়িতেই ছিল। তো ঋষিদার চিঠিটা পাঠিয়েছেন, তুমি তুমি করে একটু মানে মেয়েলি মেয়েলি ভাব ছিল, আর হয় রিকার মন্দির হয় রিকারটা হাসি হয়ে গেছে ঋষি। তো সে আমাকে এনে একজন ভদ্রলোক সামনে খাড়া করে বললো, যদি যদি এই যে তোমার হাসি, এই দেখো এই তোমার হাসি। আর সকল সত্যি সত্যি সবাই খুব হেসে গেল। ঋষিকেশ ঋষা আকার হয়ে গেছে, হাসি হয়ে গেছে, সেই নিয়ে খুব অভিনেত্রী হলো আর কি। তারপরে আমি আবার ফিরে এলাম কলকাতায়। তার অনেকদিন বেশ কিছুদিন পরে তারপর আমি বম্বে আসি। আর সেই সময় বল্লার সাহানি দবিকা জামিনের সব রেডি হয়ে যাওয়াতে বল্লার সাহানি তো ওর হিরো ছিলেন। তো বল্লার সাহানি একবার কলকাতায় গিয়েছিলেন। বল্লার সাহানির স্ত্রী আমরা এতে গেলাম, তো রিক্সা টানা প্র্যাকটিস করার জন্যে বল্লার সাহানি কলকাতায় এসেছিলেন। তো আমরা শান্তিনিকেতন গেলাম চারজনের। শান্তিনিকেতন গিয়ে ওখানে 3 দিন ধরে ছেলেমেয়েরা ক্লাসে যায়নি, সব ওই কলা ভবনে, মনে আছে কলা ভবনে সব ছেলেমেয়েরা জড়ো হয়ে গান আর গান, সারাক্ষণ গান হতো। নন্দলাল বাবু তখন ছিলেন, নন্দলাল বোস। তারপরে ওখানে তারপরে বল্লার সাহানি আগে শান্তিনিকেতনে কিছুদিন পড়িয়েছিলেন, হিন্দি প্রফেসর ছিলেন, কাজেই ওরও খুব একটা মানে উৎসাহ ছিল, সব এ করে তারপরে ফিরে এলাম। এই হচ্ছে কিছু কিছু ঘটনা মনে আছে। তারপরে বম্বে এলাম 54-এ, ব্যাস তখন থেকেই বম্বে। আর তো খবরাখবর সব আপনারা তো সব জানেন, আর কি বলতো, খুবই ভালো ছিল। এই সঙ্গীত রেকর্ডিং, লতা টতা সব বাড়িতে রেকর্ডিং এর জন্য অনেক সময় এসে মানে রিহার্সাল করতো, আর সবাইকার সঙ্গেই আমার দেখাশোনা হলো। এই একটা আমার খুব মানে আমি একটা খুব খুশি। প্রত্যেক সিঙ্গার মান্নাদা থেকে আরম্ভ করে সকলের সঙ্গে আমার মানে কলকাতা থেকেও এই ছিল সব, দিদের মুখার্জি, সুদিন দাসগুপ্ত, এদের সব এনে বম্বেতে সুযোগ দেওয়ার জন্যে অনেকবার ওদের সব আনিয়েছেন, এমনকি বাড়িতেও সবাই ছিল, আর নির্মল চৌধুরী আরো অনেকে ছিলেন। তো এইসব সান্নিধ্য মানে ওদের ইয়েটা আমি পেয়েছিলাম। আর প্রত্যেকেই আমাকে বৌদি বৌদি করে সবাই খুব শ্রদ্ধা করতো, ভক্তি করতো, আমিও খুব মানে করতাম। আর সন্ধ্যেবেলা হলেই সব ফিরে এসে এখানে স্যার ক্যারাম বোর্ড, খুব ক্যারাম ট্যারাম খেলতো। আর কেষ্ট মুখার্জি যে কমেডিয়ান সেও ছিল। তো এই করে টাইম পাস হতো। তাই আর কি বলবো আমি, এইসব নানা রকম অনেক আরো কিছু কিছু ঘটনা আছে, আর এখন আমার অনেক খেয়াল নেই। তবে লতা টতার সঙ্গে আমার খুবই ইয়ে ছিল। প্রথম বাড়িতে এসে বৌদি বৌদি করে আমাকে একটা কোল্হাপুরি শাড়ি প্রেজেন্ট করলো, একটা সোনার আংটি। আমরাও কলকাতা থেকে বাঙালি শাড়ি এনে দিয়েছিলাম এইসব মানে। তারপরে খুবই আসা যাওয়ার, আশা বসলে মানে যত সিঙ্গার আছে বেশিরভাগের সঙ্গেই আমার মানে হয়েছিল। আর আমাকে মানে প্রত্যেকেই খুব শ্রদ্ধা করতো, এই জন্য আমি খুবই মানে আনন্দিত এবং গর্বিত, আর কি বলবো। আর তারপরে আর কি বলবো, তারপরে ঘটনা আর কি বলবো, সবই তো জানো। আচ্ছা, লতাজির সঙ্গে তো আপনার মানে 2 বোনের মতন সম্পর্ক ছিল, বা ননদ বৌদি যেটা বলা যায়। কাকে? লতা মঙ্গেশকর। হ্যাঁ, লতা মঙ্গেশকর। উনি তো দিওয়ালির সময় আপনার বাড়িতে আসতেন, সে ব্যাপারে। হ্যাঁ, আর সবচেয়ে প্রথমে লতা মঙ্গেশকর ও আমরা তখন আন্দেরি ছিলাম, আর লতা থাকতো পেটার রোডে। সেই অতদের সকালবেলা ভোরবেলা ও ড্রাইভারকে দিয়ে মিষ্টির বাক্স পাঠিয়ে দিত দেওয়ালির দিন। আমি আমার মেয়েকে গল্প করছিলাম যে টুলিকাকে, যে আমার মনে পড়লো সে একদম ভোরবেলা এসে ড্রাইভার আমাদের মিষ্টি দিয়ে দিত। আর তারপর আসা যাওয়া, খাওয়া দাওয়া এসব ছিল, আর খুবই মানে সম্পর্কটা খুবই ইজি ছিল।
আর হেমন্ত মুখার্জি তো আপনার বাড়িতে প্রায় হ্যাঁ হেমন্তদা তো প্রায় আসতেন। প্রায় থাকতেন। হ্যাঁ আমাদের কাছাকাছিই থাকতেন, খাড়ে থাকতেন, আমরা ব্যান্ডারে থাকতাম। মান্নাদেও আপনার বাড়ির কাছে? হ্যাঁ মান্নাদেও আমাদের বাড়ির খুব কাছে থাকতেন। মান্নাদা দুটি মেয়ে আমার মেয়েদের সঙ্গে খেলা করতো। তারপরে কোনো মানে কারোর জন্মদিন হলে আমরা যেতাম ওর বাড়ি, আবার ওর মেয়েদের জন্মদিন হলে আমার মেয়েদের জন্মদিন হলে ওরাও সব আসতেন। এইসব নানা রকম অ্যাসোসিয়েশন ছিল। তালাত মাহমুদ উনিও খুব কাছে থাকতেন। ওর স্ত্রী লতিকা রিসেন্টলি মারা গেল ভদ্রমহিলা, খুব আমাকে বৌদি বৌদি করে খুব ভালোবাসতেন, আর আসা যাওয়া ওর এসব ছিল আর কি। আর ঋষিকেশ মুখার্জি উনিও আমাদের বাড়ির কাছেই থাকতেন। আর বিমল দা এদের সঙ্গে তো ছিলই। আর তারপরে আরো ফিল্মে আমাদের যারা যারা বিমল দা ইউনিটে ছিলেন প্রত্যেকের সঙ্গেই মানে অনেক বাঙালি ছিলেন না, বাঙালি অবাঙালি অনেকের সঙ্গেই আমার মানে যা পরিচয়, আর সবাইকার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। আরেকটা কথা জিজ্ঞেস করি মাসিমা, হ্যাঁ, যে এত নাম করা একজন শিল্পী যিনি এত বিখ্যাত সুর করে গেছেন এবং নিজেও লিখতেন, লিরিকও করতেন। হ্যাঁ নিজের লেখা, নিজেরই সুর। আপনি তো তার পাশে ছিলেন, অনুপ্রেরণা বলবো। উনি যখন এই সুর সৃষ্টি করতেন তখন আপনি তাকে কিভাবে দেখেছেন? তিনি কি খুব অস্থির ছিলেন? হ্যাঁ, বা একা একা থাকতে ভালোবাসতেন সুর সৃষ্টির সময়? না না একা একা থাকতে ভালোবাসতেন না, বরং আরো সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে ভালোবাসতেন। বললাম না কলকাতা থেকে সব এদের ডেকে ডেকে বাড়িতে রাখা, তাদের সঙ্গে ইয়ে করা, এসব ছিল। মানে খুব মিশুকে ছিলেন। বা মানে এমনি গানের এই সময় উনি অনেক সময় মানে হারমোনিয়াম নিয়ে বসে বা পিয়ানো নিয়ে বাজিয়ে কিছু টিউন তৈরি করতেন। তাছাড়া এমনি অন্য সময় দেখেছি যে বারান্দায় পাঁচারি করতে করতে নানা রকম সুরের ইয়ে করতেন। মাঝে মাঝে আমায় বলতেন যে তুই দেখো তো এই লাইনটা ভালো হয়েছে কিনা, বা এটা সুরটা ঠিক, তোমার কিছু কি মনে হচ্ছে তোমার, এরম প্রশ্ন করতেন। আর এইসব ছিল আর কি।